এখন চলো আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে পদার্থের অবস্থা নির্ণয়ে আন্তঃআণবিক বল ও আন্তঃআণবিক বলের ভূমিকা। পদার্থের অবস্থা মানে স্টেট অফ ম্যাটার, এটা নির্ণয়ে আন্তঃআণবিক বলের এবং আন্তঃআণবিক বল কী এবং আন্তঃআণবিক বলের হচ্ছে বৈশিষ্ট্য বা ভূমিকা। এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা ছোটোবেলার টপিক, আসলে তোমরা পড়ে আসছো যে আন্তঃআণবিক বল যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে পদার্থের অবস্থা হয় কঠিন, মাঝারি মানের হলে সেটা হয় তরল, এবং আন্তঃআণবিক বল যদি অনেক দুর্বল হয় সেক্ষেত্রে পদার্থ হয়ে যায় বায়বীয়। তো এই ব্যাপারটাকে কিভাবে আসলে এখন তোমাদের এই লেভেলের উপযোগী করে ব্যাখ্যা করা যায় সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। তো পদার্থের অবস্থা নির্ধারণে আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক বলের ভূমিকা নির্ণয় দেওয়া হলো। আন্তঃআণবিক বলের ভূমিকা, আচ্ছা এখানে একই জিনিস কি দুইবার লিখছি মনে হয় নাকি? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, অন্তঃআণবিক আর এটা হচ্ছে আন্তঃআণবিক, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অন্তঃআণবিক মানে হচ্ছে ইন্ট্রা, আর আন্তঃআণবিক মানে হচ্ছে ইন্টার। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারমলিকুলার আর এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যেমন আমি যদি তোমাকে বলি যে ধরো যে একটা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তাই না? সো প্রত্যেকটা ডিপার্টমেন্ট একজনের সাথে যদি আরেকজন সে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে, সেটাকে আমরা বলি ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট। আর যদি তারা ফুটবল টুর্নামেন্ট অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে আয়োজন করে তাহলে এটাকে বলে আমরা ইন্ট্রা ডিপার্টমেন্ট বলতে বোঝায় দাঁড়াও, ইন্ট্রা ডিপার্টমেন্ট বলতে বোঝায় কোনো একটা নিজস্ব একটা ফিজিক্স ডিপার্টমেন্ট সে নিজেদের স্টুডেন্টদের নিয়েই টুর্নামেন্ট আয়োজন করবে, এটা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট। আর যদি আমি বলি যে ইন্টার ডিপার্টমেন্ট এই কথাটা মানে হচ্ছে সবগুলো ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা মানে বা কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে হচ্ছে ফুটবল টুর্নামেন্টটা আয়োজন করা হবে। আবার যদি আমি বলি ইন্ট্রা ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিজেদের সাথে খেলবে। আর যদি বলি ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট, তার মানে কয়েকটা ইউনিভার্সিটি মিলে এই ফুটবল টুর্নামেন্টটা হবে। হোপফুলি অন্ত আর আন্তর মধ্যে পার্থক্যটা এই কথাগুলো থেকে বুঝতে পারলে। আচ্ছা, অন্তঃআণবিক বলের ভূমিকা নাম্বার 1 হচ্ছে অন্তঃআণবিক বল অণুর ভিতরে পরমাণুগুলোকে একসাথে ধরে রাখে এবং রাসায়নিক বন্ধন তৈরি করে। সো অণুর ভিতরে পরমাণুগুলোকে একসাথে গ্লুর মতো রেখে দেয় আর কি, এবং রাসায়নিক বন্ধন সে গঠন করে। এই বল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, পানির একটা অণু তৈরি করার ক্ষেত্রে হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে কানেক্ট করে। কিভাবে কানেক্ট করে এটা আমরা সবাই জানি যে এটা একটা সমযোজী বন্ধনের মাধ্যমে কানেক্ট করে। কিন্তু একটা পানি কি তুমি খেয়ে বাঁচতে পারবা বলো? তাহলে একটা পানিতে এরকম থাকে, একটা সমযোজী বন্ধন থাকে, তাই না? এরকম অসংখ্য পানির অণু, তারা একজনের সাথে একজন কীভাবে কানেক্টেড এটা জানো? নিশ্চয়ই তুমি জানো, এগুলো হাইড্রোজেন বন্ধন দিয়ে কানেক্টেড। তাহলে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের একটা কী থাকবে, একটা হাইড্রোজেন বন্ধন। এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ধন। তাহলে প্রথমে এই জিনিসটা এটা হচ্ছে অন্তঃআণবিক, আর এই মলিকুলের সাথে এটা যখন কানেক্টেড হয় এটাকে আমরা বলি আন্তঃআণবিক। তাহলে এখানে আপনার আশা করি প্রথম পয়েন্টটা বোঝা গেছে, ঠিক আছে? আসলে এগুলো নিজের মতো করে লিখতে হয়, আপনাকে বুঝতে হবে, তারপর নিজের মতো করে লিখতে হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী বল, যেমন কোভ্যালেন্ট, আয়নিক, ধাতব বন্ধন, এগুলো পড়ে আসছেন, ছোটোবেলায় পড়ে আসছি আমরা, রাইট, কেমিস্ট্রিতে। এই বন্ধনগুলো হচ্ছে শক্তি হচ্ছে 100 থেকে 1000 কিলোজুল পার মোল। এখানে একটু ভুল আছে, এটা হবে এইভাবে বড় হাতের যে হবে, ঠিক আছে? কিলোজুল পার মোল মানে প্রতি মোলে কত কিলোজুল শক্তি। তাহলে 100 থেকে 1000 কিলোজুল পার মোল পর্যন্ত হতে পারে এই শক্তিটা, এই বন্ধনগুলো দ্বারা যে শক্তি হয়, যা আন্তঃআণবিক বলের চেয়ে অনেক বেশি গুণ বড়। তার মানে আন্তঃআণবিক বলটা একটু কম্পারেটিভলি অনেক উইক, কারণ অন্তঃআণবিক বল সেটা প্রায় 10 থেকে 100 গুণ বেশি হতে পারে ক্ষেত্র বিশেষে। যেমন সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের মধ্যে শক্তিশালী আয়নিক বন্ধন বিদ্যমান। হ্যাঁ, সো এগুলো আমরা কিন্তু পড়ে আসছি, আমরা সবাই জানি পানির অণু কীভাবে গঠিত হয়,
সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাসের সাথে ক্লোরিন মাইনাস যে শক্তিশালী আয়নিক বন্ধন দ্বারা গঠিত, এটা আমরা পড়ে আসছি এগুলো, যে পানির অণু হচ্ছে সমযোজী বন্ধন আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক বন্ধন। এই জিনিসগুলোই আসলে অন্তাণবিক, বুঝতে পারছেন? ইন্ট্রামলিকুলার, আমি আবারও লিখতেছি, এটাই হচ্ছে ইন্ট্রামলিকুলার। সো এরপরে আমরা 3 নম্বর পয়েন্টটা পাচ্ছি যে অণুর গঠন ও স্থায়িত্ব নির্ধারণ করে এই বলটা। অন্তঃআণবিক বলটা অণুর মানে আকৃতি কেমন হবে, এগুলো আমরা পড়ে আসছি না ইন্টারমিডিয়েটে? অবশ্যই পড়ে আসছি। যেমন এই যে আমি যে বললাম পানির অণুর আকৃতি কেমন হবে, এই যে এরকম হবে, এটা কে নির্ধারণ করে দেয়? এটা সমযোজী বন্ধন নির্ধারণ করে দেয়, ঠিক আছে? সমযোজী বন্ধন, আর সমযোজী বন্ধন নিজে একটা অন্তঃআণবিক বল। আবার যেমন ধরেন যে আমরা যদি মিথেনের কথা বলি, মিথেনের কাঠামো কেমন? মিথেনের কাঠামো, এটা তো আসলে একটা, আমি যেটা এইমাত্র রাখলাম সেটা তো বইয়ের মধ্যে এভাবে থাকে, আবার বইয়ের মধ্যে আমাদের আসল যে কাঠামোটা সেটা কিন্তু দেখতে অনেকটা এরকম, হ্যাঁ, অনেকটা এরকম। সো আমরা বলি চতুস্থলকীয়, ঠিক আছে? নিশ্চয়ই মনে পড়ে কথাগুলো। সো সেটা হচ্ছে অন্তঃআণবিক বল। এগুলো হচ্ছে অন্তঃআণবিক কাঠামো কিন্তু নির্ধারণ করে দেয় কে? অণুর গঠন, স্থায়িত্ব কতটুকু হবে, এগুলো সব নির্ধারণ করে দেয় অন্তঃআণবিক বল। এই বল অণুর ত্রিমাত্রিক ও জ্যামিতিক বিন্যাস নির্ণয় করে দেয়, নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে। জ্যামিতিক বা জিওমেট্রিক্যালি তার ওরিয়েন্টেশনটা কেমন হবে, তার যেমন আমরা পড়েছি যে চতুস্থলকীয় হবে। কেন চতুস্থলকীয় হবে সেটা কে নির্ধারণ করে? সেটা নির্ধারণ করে অন্তঃআণবিক বল, মানে আয়নিক বন্ড, ধাতব বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, এগুলোই নির্ধারণ করে। কোভ্যালেন্ট মানে কিন্তু আসলে সমযোজী, ঠিক আছে? কোভ্যালেন্ট মানেই সমযোজী। যেমন হিরোকে কার্বন পরমাণুগুলো শক্তিশালী সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, ফলে এটি অত্যন্ত শক্ত। পদার্থের অবস্থা পরিবর্তনও এই অন্তঃআণবিক বল অক্ষুণ্ণ থাকে। তার মানে পদার্থ কি করে? ধরেন যে আপনার সলিড থেকে আপনার লিকুইড হয়, আবার লিকুইড থেকে গ্যাস হয় ধরেন, হ্যাঁ, এই যে অবস্থার যেটা চেঞ্জ হইলো, তাতে আপনার অন্তঃআণবিক বল কিন্তু অক্ষুণ্ণ থাকবে, অন্তঃআণবিক বল কিন্তু চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? গলন বা বাষ্পীভবনের সময় শুধু আন্তঃআণবিক বল ভাঙে, মানে এই আন্তঃআণবিক বলটা ভাঙে, অণুর নিজস্ব গঠন কিন্তু পরিবর্তিত হয় না। বরফ, পানি, বাষ্প যে অবস্থাতেই থাকুক না কেন, H2O বা পানি অণু কিন্তু একই রকম থাকে। অণুগুলা কিন্তু এইভাবে এই গঠনেই থাকে অণুগুলা, ঠিক আছে? সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা উইক হয়। তার মানে আন্তঃআণবিক বলের একটা উদাহরণ কিন্তু হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কিন্তু একটা আন্তঃআণবিক বন্ধন, ঠিক আছে? যেমন আরেকটা উদাহরণ হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। আমি এগুলো লিখে দিচ্ছি, এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, পরীক্ষা যেন লিখতে পারেন। আপনার গাইডে যেভাবে লেখা আছে, বইতে যেভাবে লেখা আছে সেটাই যে একেবারে লিখতে হবে তা না, আপনাকে অনেক বুঝে শুনে সুন্দর করে পড়াশোনা করে লিখতে হবে। ভালো লিখতে পারলে অবশ্যই আপনি ভালো নাম্বার পাবেন। যেমন আমি বলে দিচ্ছি যে এইখানে এই যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অন্তঃআণবিক বল। আপনি যদি এগুলো লেখেন ভালোভাবে, স্যারকে বুঝায় বলেন যে এভাবে একটা ডায়াগ্রাম আঁকেন, এই যেভাবে অন্তঃআণবিক বল, অন্তঃআণবিক বল লিখে একটা এরকম সুন্দর করে একটা ডায়াগ্রাম আঁকলেন, এখানে লিখলেন, হ্যাঁ, এখানে লিখলেন আয়নিক, এখানে লিখলেন সমযোজী, লেখা অনেক সুন্দর করে লিখবেন, আমি এখানে একটু ক্যাজুয়ালি লিখতেছি, ধাতব, এভাবে লিখলেন, ফাইন। আবার যখন আপনি আন্তঃআণবিক লিখবেন সেখানেও এরকম একটা বক্স করে সেটাকে লিখলেন, যে এখানে লিখলেন হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ, তারপর লিখলেন ভ্যান ডার ওয়ালস বন্ধন। তখন স্যার বলবে আরে এ তো ভালো পারে, এ তো অনেক ভালো জানে, ঠিক আছে? সো আন্তঃআণবিক বল বা ইন্টারমলিকুলার ফোর্স একাধিক অণুকে পরস্পরের সাথে আকর্ষণ করে এবং একসাথে ধরে রাখে। তার মানে ওটার মতো না, ওখানে একটা অণু তৈরি করে। যেমন পানির অণুটা কীভাবে গঠিত হয় সেটাকে নির্ধারণ করে দেয়, সেটা নির্ধারণ করে দেয় অন্তঃআণবিক বল। কিন্তু আন্তঃআণবিক বল নির্ধারণ করে দেয় আপনার একটা পানির অণুর সাথে আরেকটা পানির অণু কীভাবে কানেক্টেড থাকবে সেটা নির্ধারণ করে দেয়। বরফে পানির অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে, দেখতে পেলেন? হাইড্রোজেন বন্ধন এক ধরনের আন্তঃআণবিক বন্ধন। এই বল অণুগুলোর মধ্যে দূরত্ব, একটা অণুর সাথে আরেকটা অণু তারা কত দূরে থাকবে সেটা নির্ধারণ করে। অণুগুলোর কিন্তু আকৃতি কেমন হবে সেটা কিন্তু নির্ধারণ করে না। পরীক্ষায় আপনার দেখা গেল অন্তঃআণবিক আর আন্তঃআণবিকের পার্থক্য আসছে, সেক্ষেত্রে সেগুলোকে আপনারা সুন্দর করে এরকম করে টেবিল বানায় পার্থক্য দিয়ে দিবেন। এই বল পদার্থের ভৌত অবস্থা নির্ধারণে ভূমিকা পালন করে। পদার্থের ভৌত অবস্থা কেমন হবে সেটা নির্ধারণ করে দেয় আপনার আন্তঃআণবিক বল। তার মানে ভৌত অবস্থা বলতে পদার্থ কি কঠিন হবে?
তরল হবে নাকি বায়বীয় হবে সেটা কে নির্ধারণ করে দিবে? সেটা নির্ধারণ করে দিবে আন্তঃআণবিক বল। অন্তঃআণবিক বল কিন্তু সেটা নির্ধারণ করে না। আমাদের এখানে লেখাই ছিল যে অন্তঃআণবিক বলের কারণে দেখেন কোনো অন্তঃআণবিক বল কিন্তু অক্ষুণ্ণ থাকে। ভৌত অবস্থার পরিবর্তন হইলেও আপনার অন্তঃআণবিক বল কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা ভৌত অবস্থা নির্ধারণ করে দেয়। তার মানে পদার্থের অবস্থা কেমন হবে সেটা কি আমি আগেই বললাম, সেটা কেমন হবে, সেটা কি কঠিন হবে, তরল হবে, বায়বীয় হবে, সেটা সম্পূর্ণভাবে নির্ধারণ করে দেয় হচ্ছে আন্তঃআণবিক বল। সো যদি আন্তঃআণবিক বলের মান অনেক বেশি হয়, একদম ভিডিওটা শুরু করছি এটা দিয়ে, আন্তঃআণবিক বলের মান অনেক বেশি হয়, তাহলে পদার্থটি হবে কঠিন। মান যদি মাঝারি হয় তাহলে সেটা হবে তরল, এবং মান যদি খুবই কম হয় আন্তঃআণবিক বলের, তার মানে পদার্থটি হবে গ্যাসীয়। তার মানে একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ খুব একটা বেশি না, সুতরাং সেই পদার্থটি নিজে হবে ধরনের গ্যাসীয় পদার্থ। শক্তিশালী আন্তঃআণবিক বল অণুগুলোকে শক্তভাবে ধরে রাখে, এই জন্য কঠিন অবস্থা হয়। মধ্যম বল হচ্ছে তরল হয়। এই কথাগুলো কিন্তু আমি একটু আগে বললাম। উদাহরণস্বরূপ অবশ্যই এই যে এরকম উদাহরণ দিবেন তাহলে বেশি মার্ক পাবেন ইনশাল্লাহ। যেমন কক্ষ তাপমাত্রায় পানি তরল কিন্তু অক্সিজেন গ্যাস, তাই না? পানি কিন্তু তরল অবস্থা থেকে অক্সিজেন গ্যাসীয় অবস্থা, কারণ পানিতে তুলনামূলক শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে। আমরা জানি অক্সিজেনের মধ্যে অক্সিজেনের সাথে অক্সিজেনের কি হাইড্রোজেন বন্ধন থাকে? না, থাকে না। কিন্তু পানির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন কাজ করে। সো হাইড্রোজেন বন্ধন এক ধরনের আন্তঃআণবিক বল, এটা কিন্তু আমাদেরকে হেল্প করে পানিকে তরল অবস্থায় নিয়ে আসতে। হ্যাঁ, ওইটা আলাদা কথা যে হাইড্রোজেন বন্ধন অনেক দুর্বল বন্ধন, কিন্তু এই দুর্বল বন্ধনও অনেক সময় কাজে লাগতে পারে। ঠিক আছে? তাই আমি লাইফের একটা লেসন বলি, কখনো চেষ্টা করবো আমরা কোনো আত্মীয়-স্বজন বা কারোর সাথে সম্পর্ক নষ্ট না করতে। ঠিক আছে? তাপ প্রয়োগে সহজেই ভেঙে যায় এবং পদার্থের অবস্থা পরিবর্তিত হয়। তাপ প্রয়োগে সহজেই ভেঙে যায় এবং পদার্থের অবস্থা পরিবর্তিত হয়। তার মানে আন্তঃআণবিক বল ওই যে উইক, দুর্বল, এই জন্য তো তাপ দিলেই সহজেই ভেঙে যায় এই বলটা এবং পদার্থের অবস্থা চেঞ্জ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এই অন্তঃআণবিক বল কিন্তু তাপ প্রয়োগে ভাঙে। কিন্তু সেটা আমরা জানি কি আয়নিক বন্ধন, ধাতব বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড কি ভাঙে না? তাপ প্রয়োগে ভাঙে, কিন্তু সেখানে তাপমাত্রা অনেক বেশি লাগবে। ঠিক আছে? কারণ শক্তি অনেক বেশি। দেখো, শক্তি প্রায় আন্তঃআণবিক বলের তুলনায় প্রায় এই বলের শক্তি প্রায় 10 থেকে 100 গুণ পর্যন্ত বেশি হতে পারে। সো এই জন্য আর কি তাপ শক্তি অণুগুলোর গতিশক্তিকে বৃদ্ধি করে। যখন এই গতিশক্তি আন্তঃআণবিক বল অতিক্রম করে তখন তো অবস্থার পরিবর্তন ঘটায়। তাপ অপসারণ করলে বিপরীত ঘটনা ঘটে। তাপ অপসারণ করলে আমরা জানি গ্যাস হয়ে যায় তরল, তরল হয়ে যায় হচ্ছে কঠিন। যেমন মোম গরম করলে আন্তঃআণবিক বল দুর্বল হয়ে তরল হয়ে যায়, আবার ঠান্ডা করলে কিন্তু সেটা কঠিন হয়ে যায় মোমের ক্ষেত্রে। 4 নম্বর পয়েন্ট, পদার্থের সান্দ্রতা, পৃষ্ঠটান, বাষ্পীভবন হার ইত্যাদি ভৌত ধর্ম নিয়ন্ত্রণ করে। আমি আগেই লেখা ছিল অবশ্য ভৌত অবস্থা, ভৌত ধর্ম, এগুলো সবগুলো আসলে আন্তঃআণবিক বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। শক্তিশালী আন্তঃআণবিক বল অণুগুলোর চলাচলে বাধা সৃষ্টি করে, যা সান্দ্রতা বৃদ্ধি করে। সান্দ্রতা মানে কি জানো? তোমরা ঘর্ষণ বল সম্পর্কে জানো। ঘর্ষণ হচ্ছে একটা, আচ্ছা আমি যদি আরেকটা সুন্দর করে ছবি আঁকি। ওকে, একটা এখানে হচ্ছে একটা, আমি লেটস সে এটা কাঠের টুকরা, ঠিক আছে? তার উপর দিয়ে তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, মানে ধরো যে বাচ্চাদের খেলনা গাড়ি। তো এই যে দুইটা মাধ্যমের গাড়ির চাকার সাথে এই কাঠের টুকরার যে সারফেসটা, এই সারফেস দুই মাধ্যমের আপেক্ষিক গতিকে, গতিকে কিন্তু না, আপেক্ষিক গতিকে বাধা দেয়। আপেক্ষিক গতিকে বাধা দেয় বাধা দানকারী বল। এই বলটি হচ্ছে ঘর্ষণ বল। কিন্তু যদি সেটা তরল হয়, ধরো যে এটা হচ্ছে নদী, হ্যাঁ, নদীর পানি, এই যে নদীর পানি, আর এখানে তুমি হচ্ছে এখানে তুমি এই যে সাঁতার কাটতেছো, ঠিক আছে? তোমার হাত দিয়ে যে সাঁতার কাটে সামনে যাইতেছো, তো তোমার তলের সাথে নদীর পানির এক ধরনের কি কাজ করবে? বাধা কাজ করবে। এটা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থ, বা গ্যাসীয় পদার্থ, এগুলার ভিতর দিয়ে চলাচলের ক্ষেত্রে তরল বা বায়বীয় পদার্থ এক ধরনের বাধা দান করে। কাকে বাধা দান করে? আপেক্ষিক গতিকে বাধা দান করে। পৃষ্ঠটান, সেটাও জানো তোমরা যে তরলের সারফেস বা গ্যাসের সারফেস, সেখানে থাকা যে কণাগুলো তারা একজন একজনকে বলে টানে। সো সেখানে একটা টান অবস্থা বিরাজ করে। এগুলো নিয়ে আমরা ডিটেলস এখানে আলোচনা করবো না, এগুলো নিয়ে আমি সেপারেটলি আলোচনা করেছি আমার এনইউ ফিজিক্স ক্লাসরুম। এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেলে ফিজিক্সের অনেক কন্টেন্ট আমরা আপলোড করে থাকি, অলরেডি অনেক কন্টেন্ট আপলোড করা হয়েছে। শক্তিশালী আন্তঃআণবিক বল অণুগুলো চলাচলে বাধা সৃষ্টি করে, যা সান্দ্রতা বৃদ্ধি করে। যেমন গ্লিসারিনের সান্দ্রতা পানির চেয়ে বেশি, কারণ এতে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখবা, পানি হাতে নিয়ে দেখবা আর গ্লিসারিন, নিশ্চয়ই তোমরা কম হোক বেশি হোক গ্লিসারিন, বিশেষ করে মেয়েরা তো গ্লিসারিন ইউজ করছেই, কারণ তোমাদের মেকআপ প্রোডাক্ট হিসেবে, বিশেষ করে স্কিন কেয়ারের জন্য গ্লিসারিন
একটা ইম্পর্টেন্ট জিনিস। সো গ্লিসারিনে আমরা জানি যে সেটা একটু ঘন হয়, সেটা সান্দ্রতা একটু বেশি হয় সেটা পানির থেকে, কারণ গ্লিসারিনের ভিতর দিয়ে চলাচল করতে পারে। বা মধুর কথা চিন্তা করো, মধুর ভিতর দিয়ে তুমি যদি সাঁতার কাটতে ধরো যে মধুর একটা নদী আছে, মধুর নদী দিয়ে তুমি যদি সাঁতার কাটো, তাহলে সেটা দিয়ে সাঁতার কাটা খুব কঠিন হয়ে যাবে পানির নদীতে সাঁতার কাটার তুলনায়, তাই না? যদিও মধুর যে নদী সেটা কিন্তু একটা কাল্পনিক ব্যাপার, ঠিক আছে? এতে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে, গ্লিসারিনের ভিতরে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে আসলে এখানে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে কথাটা বলা উচিত না, কারণ হাইড্রোজেন বন্ধন নিজেই আসলে একটা দুর্বল বন্ধন। সো বলা উচিত এতে হাইড্রোজেন বন্ধন রয়েছে, ঠিক আছে? সো ব্লাইন্ডলি তোমরা গাইডকে ফলো করবে না, তাহলেই তোমরা বিপদে পড়বা, ঠিক আছে? অন্তঃআণবিক বল পদার্থের ভিতরের গঠন, বন্ধনের ধরন নির্ধারণ করে, আর আন্তঃআণবিক বল পদার্থের ভৌত অবস্থা নির্ধারণের ভূমিকা রাখে। উভয় বল মিলেই পদার্থের স্থায়িত্ব, ধর্ম ও অবস্থা নিয়ন্ত্রণে সহায়ক। সো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর।